আজকের গল্প পুনর্বিবাহ। অনেক দিন পর শুভদীপ সেদিন মঞ্জুরির বাবাকে দেখতে গিয়ে মঞ্জুরিকে দেখল, যেন বিষণ্ণতার প্রস্তর মূর্তি। শুভদীপ এখন কলকাতার নামকরা ডাক্তার। মাঝে মাঝে এসে নিজের গ্রামের মানুষকে বিনা পয়সা চিকিৎসা করে যায়। এবার এসেছে দোলের ছুটিতে। যেদিন এসেছে সেদিনই শুনল মঞ্জুরির বাবার খুব শরীর খারাপ। দেরি না করে চলে এসেছে ওর বাবাকে দেখতে। গ্রামের সবাই জানে শুভদীপ এখন কলকাতার নামকরা একজন বড় ডাক্তার। এখন আর কেউ ওকে হেলাফেলা করতে পারে না। একটা সময় ওকে অপমানিত হয়ে গ্রাম ছাড়তে হয়েছে। সব যেন এই সেদিনের কথা। একই গ্রামে বেড়ে উঠেছে মঞ্জুরি আর শুভদীপ। মঞ্জুরিকে এক কথায় দস্যি মেয়ে বললেও কম বলা হয়। ওর দস্যিপনায় গ্রামের এমন কোনো লোক নেই যে ভোগেনি। কেউ কিছু বলতে পারতো না, কারণ মঞ্জুরি ছিল গ্রামের একমাত্র প্রভাবশালী বনেদি নিখিল রায়চৌধুরীর মেয়ে। সকলে নিখিল রায়চৌধুরীকে ভীষণ মান্যগণ্য করত। গ্রামের যে কোনো সমস্যায় সকলে একযোগে ওনার শরণাপন্ন হতো। সেই হিসেবে মঞ্জুরি যতই দস্যিপনা করুক না কেন, কেউ নালিশ জানাতে আসতো না। আর এতে মঞ্জুরি আরও নির্ভীক হয়ে উঠেছিল। শুভদীপ একই গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে। ছোটবেলা থেকেই শুভ লেখাপড়ায় অত্যন্ত ভালো। বেশ কয়েকবার নিখিল রায়চৌধুরী নিজে হাতে পুরস্কার তুলে দিয়েছে ওর মেধার জন্য। ধীর স্থির শুভদীপ শুরু থেকেই দস্যি মঞ্জুরির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বোধ করত। মঞ্জুরির কাছে শুভদীপও কয়েকবার হেনস্থার শিকার হয়েছে। কলকাতার কলেজে যেত শুভদীপ। সময়টা ছিল বর্ষাকাল। গ্রামের পথে ঘাটে এমনিতেই কাদায় ভরা। বাড়ি থেকে বেরিয়ে একটা মাঠের পাশ দিয়ে হেঁটে যেতে হতো। মঞ্জুরি গ্রামের কিছু ছেলেমেয়ের সঙ্গে খেলছিল, যদিও খেলার সাথীরা ওর থেকে অনেকটাই ছোট ছিল। হঠাৎ একটা কাদামাখা বল সজোরে এসে শুভর পিঠে এসে লাগলো। শুভর পরনের সাদা শার্ট কাদায় মাখামাখি। শুভ ঘুরে দেখলো সব বাচ্চাদের সঙ্গে মঞ্জুরি দাঁত বার করে আসছে। এটা দেখে রাগ হলেও শুভদীপের। কিছু না বলেই বাড়ি ফিরে গেল শার্ট বদলানোর জন্য। কী আর বলবে, মঞ্জুরির জন্য ওর মনের ঘরে একান্ত গোপন জায়গায় তৈরি হয়ে গেছে অনেক আগেই। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। এক সময় শুভ গ্রামের লোকের কানাকানিতে শুনতে পেল মঞ্জুরির বিয়ে ঠিক হয়েছে। কথাটা শোনার পর থেকে মনে মনে ভীষণ অস্থির হয়ে পড়ে শুভ। ও ওর মাকে জানালো মঞ্জুরিকে নিয়ে ওর মনের কথা। শুভর মা বাবা ভীষণ চিন্তায় পড়ে যান। গ্রামের একমাত্র বনেদি বাড়িতে কী করে ছেলের সম্বন্ধের কথা নিয়ে যাবেন? কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে বাবা মা অসাধ্য সাধনও করতে পারেন। তাই অনেক দ্বিধা সংশয় নিয়ে শুভর বাবা মা নিখিল রায়চৌধুরীর কাছে গেলেন শুভর সম্বন্ধ নিয়ে। নিখিল রায়চৌধুরী ওদের মুখে পুরো কথা শোনার আগেই চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। নিজের প্রভাবের গর্বে গর্বিত ছিলেন নিখিল রায়চৌধুরী। বাবা মায়ের অপমানে শুভ যেন মরমে মরে যায়। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করে কয়েকদিন পর গ্রাম ছেড়েছিল শুভ। ওর বাবা মা বাধা দেয়নি। নিজের চেষ্টায় কলকাতা থেকেই পড়াশোনা করতে লাগলো। মাঝে মাঝে মঞ্জুরির কথা মনে পড়লে উদাস হয়ে যেত ওর মনটা। এদিকে নিখিল রায়চৌধুরী দুটো গ্রাম ছেড়ে এক বনেদি পরিবারে মঞ্জুরির বিয়ে ঠিক করেন। মঞ্জুরকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধটুকু করেননি। মঞ্জুরি পরে শুভর মামাতো বোনের কাছ থেকে জানতে পেরেছিল ওর প্রতি শুভর অনুভূতির কথা। তারপর থেকে না চাইতেও শুভর চিন্তা ওর মনে কেন আসতো তা ও নিজেও বুঝতো না। এর মধ্যে নিখিল রায়চৌধুরীর ঠিক করা পাত্রের সঙ্গে মঞ্জুরির বিয়ে হয়ে গেল। কলকাতায় বসে শুভদীপ এ খবর জানতে পারে। ভেতরটা ওর পাথরের মতো কঠিন হয়ে যায়। বাবা মা ছাড়া কোনো পিছুটান নেই শুভর। বিধাতার খাতায় কার হিসেব যে কিভাবে লেখা কেউ জানে না। বছরখানেক পর দুদিনের জ্বরে মঞ্জুরির বর মারা গেল। নিখিল রায়চৌধুরী মঞ্জুরিকে শ্বশুরবাড়ি রাখলেন না, নিজের কাছে নিয়ে এলেন। মঞ্জুরিকে দেখে এখন কেউ বুঝতে পারে না ও কতটা দস্যি মেয়ে ছিল। শ্বেত শুভ্র বস্ত্র পরিহিতা এক পাথরের মূর্তিতে পরিণত হয়। ওর নীরব উপস্থিতি কেউ বুঝতেই পারে না। নিখিল রায়চৌধুরী অসহায়ভাবে মেয়ের অবস্থা দেখেন। ভেতরে ভেতরে উনি ভেঙে পড়েছেন। দিনে দিনে ওনার প্রভাবও কমে এসেছে। একমাত্র মেয়ের শ্বেত শুভ্র উপস্থিতি
কোথায় যেন ওনাকে ক্ষয় করে ফেলেছে। মঞ্জুরির এই অবস্থার জন্য তিনি নিজেকে দায়ী করেন। এইসব ভেবেই অসুস্থ হয়ে পড়লেন। শুভ নিজের কঠোর পরিশ্রমে নিজেকে উন্নতির শিখরে নিয়ে গেছে, কিন্তু তবু কখনো কখনো মঞ্জুরির কথা ভেবে বুকের মাঝে রক্তক্ষরণ হয়, আর এটা সে ভালো করেই টের পায়। দোলের আগে গ্রামে ফিরে যখন নিখিল রায়চৌধুরীকে দেখতে গেল, তখন সকলকে ঘরের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন নিখিল রায়চৌধুরী। তখন শুভ প্রতাপশালী নিখিল রায়চৌধুরী নয়, একজন অসহায় বাবাকে দেখছিল। দুহাত জোর করে শুভর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি, আর শুভদীপকে মঞ্জুরির কথা ভেবে দেখার জন্য অনুরোধ করেছিলেন। শুভদীপ ভাববে কি, কথাটা শুনেই তো ওর মনে এক আকাশ পলাশ ফুল ফুটে উঠল। পলাশের রক্তিম রঙে রাঙা হয়ে আজও মঞ্জুরির নাম ওর মনের গোপন ঘরে লুকোনো আছে। একজন ডাক্তার হিসেবে নিজের কাজ করে অত্যন্ত বিনয়ের সঙ্গে নিখিল রায়চৌধুরীকে শুভদীপ বলল, আমি জানাবো আপনাকে। বাড়ি ফিরে বাবা মাকে নিখিল রায়চৌধুরীর বলা কথা জানাতে ওনারা অতীতের সব অপমান নিমেষে ভুলে গিয়ে সম্মতি দিলেন। কারণ এতদিন পর ওনারা শুভর সেই উজ্জ্বল মুখমণ্ডল দেখতে পেলেন। একটা সুখের দীপ্তি ওর মুখে ছড়িয়ে পড়েছিল। দোল পূর্ণিমার দিন সকালে মিষ্টি আর আবির নিয়ে শুভদীপ গেল নিখিল রায়চৌধুরীর বাড়ি। আগে নিজের পেশাগত কর্তব্য করে নিল। দেখল আগের থেকে নিখিল রায়চৌধুরী ভালো আছেন। আজ অদূরে মঞ্জুরি পাথরের মূর্তির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিখিল রায়চৌধুরী আর শুভদীপের মধ্যে আগের দিনের কথোপকথন কিছুই জানে না মঞ্জুরি। শুভদীপ নিখিল রায়চৌধুরীর পায়ে আবির দিয়ে প্রণাম করে বলল, আমি রাজি, কিন্তু মঞ্জুরির মত নেওয়াও প্রয়োজন। নিখিল রায়চৌধুরী নীরবে সম্মতি জানিয়ে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। একটু ইতস্তত করে শুভ এগিয়ে যায় মঞ্জুরির দিকে। তারপর নিখিল রায়চৌধুরী আর ওর মধ্যে হওয়া কথা সব জানালো। মাথা নিচু করে শুনে গেল মঞ্জুরি। বুকের ভেতরে তোলপাড় করছে এক অব্যক্ত অনুভূতি, যার ব্যাখ্যা মঞ্জুরি জানে না। শুভ অস্ফুটে জিজ্ঞাসা করল, তুমি গ্রহণ করবে আমাকে? শুভর ভেতরটা উত্তেজনায় কাঁপছে। এতদিনের আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে এই ভেবে। অপলক তাকিয়ে রয়েছে শুভ মঞ্জুরির দিকে। মঞ্জুরি আলতো করে ঘাড় নেড়ে সম্মতি দিল। এক মুহূর্ত দেরি না করে শুভদীপ নিজের সঙ্গে আনা লাল আবির মঞ্জুরির গালে মাথায় মাখিয়ে দেয়। চমকে চোখ তুলে মঞ্জুরি তাকায় শুভর দিকে। শুভ মুগ্ধ হয়ে দেখে তার একান্ত আপন মানবীকে। মঞ্জুরির মুখ যেন ভালোবাসার পলাশ রং আর আবিরের লাল রঙে মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।